জি 24 ঘন্টা এডুকেশন এক্সেলেন্স 2024 এক্সেলেন্স ইন এডুকেশন ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড প্লেসমেন্ট ফর ইউজি অ্যান্ড পিজি প্রোগ্রামস। আমি ব্রেনওয়্যার ইউনিভার্সিটি আমি মঞ্চে আসতে অনুরোধ করব চ্যান্সেলর ব্রেনওয়্যার ইউনিভার্সিটি মিস্টার ফাল্গুনী মুখোপাধ্যায়কে। স্যার প্লিজ। জি 24 ঘন্টা এডুকেশন এক্সেলেন্স 2024 এক্সেলেন্স ইন এডুকেশন ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড প্লেসমেন্ট ফর ইউজি অ্যান্ড পিজি প্রোগ্রামস বিভাগের সম্মানিত ব্রেনওয়্যার ইউনিভার্সিটি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ব্রেনওয়্যার ইউনিভার্সিটির চ্যান্সেলর ফাল্গুনী মুখোপাধ্যায়। আপনাকে জি 24 ঘন্টায় স্বাগত। প্রথমেই যে প্রশ্নটা আপনাকে করব, 1990 সাল থেকে আপনাদের যাত্রা শুরু। প্রথম শুরু করেন একটা কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট হিসেবে, সেখান থেকে ধীরে ধীরে ওয়েস্ট বেঙ্গলের সর্ববৃহৎ বেসরকারি ইউনিভার্সিটি, ইস্টার্ন ইন্ডিয়ায় সম্ভবত দ্বিতীয় সর্ববৃহৎ ইউনিভার্সিটি। এই যাত্রাটা, এই ম্যাসিভ একটা যাত্রা 1990 সাল থেকে, সেটা নিয়ে একটু জানতে চাইবো প্রথমেই। মানে ব্রেনওয়্যারটা আমার প্রথম কাজ নয়। আমার প্রথম কাজ শুরু করি আমি হিন্দুস্তান লিভারে। সেখানে আমি ম্যানেজমেন্ট ট্রেনি ছিলাম। তারপরে আমি 10 বছর কাজ করেছি আনন্দবাজারে, এবং ফাইনালি 1990 সালে আমি ব্রেনওয়্যার শুরু করি। ব্রেনওয়্যার যখন শুরু হয়েছিল তখন, এখন বোধহয় সেটা সবাই জানে, আমরা কম্পিউটার ট্রেনিং একটা একাডেমি হিসেবে শুরু করেছিলাম। আমাদের লেক প্লেসের একটা ছোট্ট জায়গায় আমাদের ট্রেনিংয়ের ব্যবস্থা ছিল। সেখান থেকে ধীরে ধীরে আমরা সারা ভারতবর্ষেই ছড়িয়ে পড়ি, এবং একটা সময় ছিল যখন আমাদের 100টা সেন্টার ছিল। এটা কতদিনের মধ্যে হয়েছিল? 90 সাল থেকে কতদিনের মধ্যে? 90 সাল থেকে এটা হয়েছিল, 10 বছর লেগেছিল। তখন আমাদের জম্মুতেও যেমন সেন্টার ছিল, তেমনি আমাদের কানপুর, লখনৌ এইসব জায়গায় সেন্টার ছিল, আসামে ছিল, মেঘালয়ে ছিল। ওয়েস্টার্ন ইন্ডিয়া ছাড়া মোটামুটি সব জায়গাতেই ছিল। এরপরে একটা সময় আমার মনে হয় তখন কম্পিউটারটা খুবই পপুলার হয়ে গেছে, স্কুলে শেখানো হচ্ছে একদমই। তখন আমরা ঠিক করলাম যে আমরা কম্পিউটার এর মধ্যে সীমাবদ্ধ না থেকে ইঞ্জিনিয়ারিং কলেজ শুরু করব। 2010-এ আমরা ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্ট কলেজ শুরু করি। হঠাৎ করে এই সিদ্ধান্তটা, মানে হঠাৎ করে নয়, তখন তো প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ তার অনেক দিন আগে থেকে শুরু হয়ে গেছে। একদমই। আমি দেখলাম যে যদি শুধুমাত্র কম্পিউটার ট্রেনিং নিয়ে আমরা থাকি তাহলে আমাদের গ্রোথটা স্টান্টেড হয়ে যাবে, কারণ তখন অনেক কম্পিউটার ট্রেনিং পড়ানো হচ্ছে, কলেজে পড়ানো হচ্ছে, তখন কম্পিউটার ট্রেনিং এ কম্পিউটারের নভেলটি ব্যাপারটা আর অতটা নেই। কাজে ইঞ্জিনিয়ারিং এবং ট্রেনিং থেকে এডুকেশনে যাওয়ার একটা ইচ্ছা তো সবসময় থাকে। নিশ্চয়ই। তো ইঞ্জিনিয়ারিং কলেজ, ম্যানেজমেন্ট কলেজ হলো, তারপরে একটা প্রফেশনাল ডিগ্রি কলেজ হলো। এরপরে আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে অ্যাপ্লাই করলাম, এবং 2016 সালে আমরা প্রাইভেট ইউনিভার্সিটি হিসেবে স্বীকৃত হলাম। অবস্টাকলস কিছু ছিল যখন এই শুরু করলেন, এই যে নতুন ভাবনা চিন্তা, 2010-এ একটা নতুন চিন্তা করলেন, 2016-এ কমপ্লিটলি এটা বেসরকারি ইউনিভার্সিটি হিসেবে আত্মপ্রকাশ করলেন, বাধা কিছু পেয়েছেন? কোনো বাধা? অনেক তো নিশ্চয়ই কঠিন জার্নিটা ছিল, স্ট্রাগল ছিল। দেখুন, বাধা তো একটা মেজর বাধা যেটা ছিল সেটা হচ্ছে টাকা পয়সার বাধা। নিশ্চয়ই। কারণ ইঞ্জিনিয়ারিং কলেজ করতে গেলে ইনভেস্টমেন্ট লাগে, ইউনিভার্সিটি করতে গেলে আরও অনেক ইনভেস্টমেন্ট লাগে। ডেফিনেটলি। তো আমাদের তো লোন নিয়ে কাজ করতে হয়েছে, সেই লোনটা শোধ করার একটা চিন্তা তো থাকেই। দ্বিতীয় হচ্ছে গ্রহণযোগ্যতা, সেটা একটা মানসিক অবস্টাকল, যে আমরা ঠিকমতো কাজটা করতে পারবো তো, আমাদের যে দায়িত্বটা দেয়া হয়েছে সেটা পারবো তো। কাজেই সেইগুলো তো অবস্টাকল ছিলই। কিন্তু যদি আপনি বলেন বাইরের
জগৎ থেকে অবস্টাকল আমাদের কোনোদিন ফেস করতে হয়নি। খুব ইন্টারেস্টিং একটা শব্দ, এই যে গ্রহণযোগ্যতা, নতুন কিছু তৈরি করলে বা শুরু করলে গ্রহণযোগ্যতাটা কিন্তু সকলের মাথাতেই থাকে। তো সেই গ্রহণযোগ্যতাটা কিভাবে বুঝলেন ধীরে ধীরে এতটা পপুলার, এতটা ফেমাস হলো আপনাদের ইউনিভার্সিটি, গ্রহণযোগ্যতাটা কি করে এলো স্টুডেন্টদের মধ্যে? ওয়েল, আমরা যখন কম্পিউটার ট্রেনিং শুরু করি 1990 সালে, তখন যে বেসিক পলিসিসগুলো আমরা ঠিক করেছিলাম সেটা কিন্তু আমরা ইউনিভার্সিটি বেলাতেও ফলো করি। সেটা হচ্ছে যে আমরা ভালো করে পড়াবো। এটা মূল মন্ত্র বলাটা বোধহয়। এটা বলাটা খুব সোজা, কিন্তু করাটা খুব শক্ত। একদমই। দ্বিতীয় হচ্ছে আমরা চেষ্টা করব যারা আমাদের এখান থেকে পড়ছে তাদের চাকরির ব্যবস্থা করতে। থার্ড যেটা, এই যে ব্যবস্থাগুলো করব সেটা যেন আমাদের মতো মধ্যবিত্ত যারা তাদের সামর্থ্যের মধ্যে হয়, সবাই যাতে অ্যাফোর্ড করতে পারে। সবাই যাতে অ্যাফোর্ড করতে পারে। ব্রেনওয়্যার যখন কম্পিউটার ট্রেনিং করতো তখন আমার মনে আছে আসানসোল থেকে লোক এসে লেক প্লেসে পড়তো, মিদনাপুর থেকে লোক এসে লেক প্লেসে পড়তো। বলতেই হবে, এটা কিন্তু অ্যাচিভমেন্ট একটা, অবশ্যই আপনাদের হ্যাঁ, অ্যাচিভমেন্ট। কারণ তখন আমরা অন্য একটা জায়গাতে, অন্য একটা নিশ মার্কেটকে অ্যাড্রেস করেছিলাম, যেটা হচ্ছে বাঙালি মধ্যবিত্তদের মার্কেট। ইউনিভার্সিটি যখন আমরা শুরু করলাম তখন তো ব্যাপারটা একদম আমূল পাল্টে গেল। এখন যদি দেখা হয় আমাদের ইউনিভার্সিটিতে এই বছর আমরা এক্সপেক্ট করছি 17,000 স্টুডেন্ট হবে। আমি এইখানেই প্রশ্নটা আসছিলাম যে আমিও শুনছিলাম যে এই আগস্ট মাস থেকেই আপনাদের 17,000 উপর স্টুডেন্ট হয়ে যাচ্ছে, 800 অ্যারাউন্ড 800 ফ্যাকাল্টি আছে আপনাদের। হবে মানে সেটাও আগস্ট থেকেই সম্ভবত। এবং এই যে বিশাল একটা কর্মকাণ্ড আপনারা চালাচ্ছেন, এত ছেলেমেয়েদের ভবিষ্যৎ তৈরি করছেন আপনারা, তো তাদের এই যে আস্থা, এবং শুধু তাদের নয়, তাদের বাবা মায়েদেরও, কারণ অবশ্যই করে প্রত্যেক বাবা মায়ের চিন্তা থাকে ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে, তো সেখান থেকে আপনাদের উপর তারা আস্থা দেখাচ্ছেন, সেইটাকে আপনি কিভাবে দেখছেন এবং আস্থাটা ধরে রাখার জন্য কি কি পরিকল্পনা রয়েছে? এটা কিন্তু কোনো রকেট সায়েন্স নয়, খুব খুব সিম্পল। আমি অন্তত সেইভাবেই দেখি জিনিসটা। এক নম্বর যেটা বলছিলাম, যে বাবা মারা যারা পাঠাচ্ছেন ছেলে মেয়েদের, তাদের কেন পাঠাচ্ছেন? দু তিনটে কারণে পাঠাচ্ছেন। একটা, যাতে ভালো করে পড়াশুনো করে, যাতে পড়াশুনো করার সমস্ত সুযোগ সুবিধেগুলো পায়, এবং পড়াশুনো করার পরে আইদার একটা চাকরি করলো অর হায়ার স্টাডিজ করলো। রাইট। এই তো খুব খুব সিম্পলিফাইড Simple হলেও ব্যাপার। এটাই আসল কথা। প্রথমে দেখা যাক ভালো করে পড়ানো মানে কি। ভালো করে পড়ানো মানে হচ্ছে যে একটা লেভেল অফ ডিসিপ্লিন, যেখানে আমাদের যেমন একটা প্রত্যেক টিচারের আমাদের একটা মাইক্রো লেকচার প্ল্যান আছে। মানে আমরা আজকে কি পড়াবো, কালকে কি পড়াবো, এটা আমরা সেমিস্টারের আগেই ঠিক করে ফেলি। আপনি শুনলে একটু অবাক হবেন, আমাদের প্রত্যেক দিন 1500টা ক্লাস হয়, পিরিয়ড হয় 1500। হ্যাঁ, উইচ ইজ হিউমাঙ্গাস, হিউজ, হিউজ। মানে আমি প্রথমবার শুনলাম এটা, যে এতগুলো ক্লাস। হ্যাঁ, এটা আরো বাড়বে। কিন্তু আপনি যদি অন্যভাবে দেখেন, সেটা হচ্ছে যে আমাদের প্রতি 23-24 জন স্টুডেন্ট প্রতি একজন করে ফ্যাকাল্টি। এটা খুব ইম্পর্টেন্ট, অনেকটা ফোকাসড হতে পারছে। কাজেই আমরা সাইজে যদি বড় হই, কিন্তু আমাদের পার ইউনিট যে সুপারভিশন সেটা কিন্তু ছোট। আমাদের একজন ফ্যাকাল্টিকে সুপার বা মেন্টরিং করতে হয় 25 জন ছেলেকে। কাজেই সেইটা একই সঙ্গে আমরা ইনফ্রাস্ট্রাকচার যেমন বাড়িয়েছি, তেমনি ফ্যাকাল্টিদের স্ট্রেংথও বাড়িয়েছি। এই যে যারা ফ্যাকাল্টি আছেন, তাদের সময় ক্লাসে যেতে হয়, তাদের সময় সিলেবাস শেষ করতে হয়, তাদের টিউটোরিয়াল ক্লাস দিতে হয়। যদি কেউ বুঝতে না পারে, হতেই পারে, স্পেশাল ক্লাসেস অ্যারেঞ্জ করতে দিতেই হবে, মাস্ট এটা। এবং এনশিওর করতে হবে যে আমরা প্রত্যেকটা সেমিস্টারে 2বার করে ফিডব্যাক নিই। অন ফ্যাকাল্টি, অন ফ্যাকাল্টি নয়, স্টুডেন্টদের জিজ্ঞেস করা হয় তোমাদের কি কি সুবিধে, কি কি অসুবিধে। অসুবিধেগুলো আমরা চেষ্টা করি সলভ করার। রাইট। একদম, মানে এখানে কোনো কম্প্রোমাইজের ব্যাপারই নেই। কাজে কোনো ফ্যাকাল্টি যদি দেখা যায় স্টুডেন্টরা বুঝতে পারছে না, তাকে আমরা ডেকে বলি যে দেখো এই ব্যাপার, তুমি একটু আলাদা করে ওদেরকে বোঝাও। সেখান থেকে শুরু হয়। অনেক সময় হয়তো পাচ্ছে না, তখন আমরা সেই ফ্যাকাল্টিকে চেঞ্জ করে আর কাউকে দিই।
এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করি না। পড়ানোর সঙ্গে সঙ্গে যেহেতু আমাদের একদিকে ল আছে, একদিকে অ্যালায়েড হেলথ আছে, অন্যদিকে আবার সাইবার সিকিউরিটি আছে, একটা ম্যাসিভ প্র্যাকটিক্যাল ক্লাসের দরকার হয়, মাল্টিমিডিয়া আছে এটসেট্রা। আমাদের সেই দিকের ইনফ্রাস্ট্রাকচারটা ইজ ভেরি সলিড, ভেরি ভেরি সলিড, মানে একদম লেটেস্ট মেশিনারিজ, প্র্যাকটিক্যাল এগুলো দেওয়া হয়। কাজেই হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স পাচ্ছে, হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স পাওয়া যায়, প্লাস আমাদের যেটা আছে, আমাদের ক্যাম্পাস টু কর্পোরেট বলে একটা ব্যবস্থা আছে, আচ্ছা, যেখানে আমরা মনে করি যে আমাদের যারা ক্যাম্পাসের ছেলেমেয়েরা আছে তারা কর্পোরেট এক্সপোজারটা তাদের পাওয়া উচিত। ফলে কর্পোরেট লেভেল থেকে লোকজন এসে এখানে বক্তৃতা দেয়, অনেকে প্রফেশনাল প্রফেসর অফ প্র্যাকটিস হিসেবে কাজ করেন। ওকে, ফলে একটা যেটাকে বলে ব্রিজ বিটুইন দ্য ক্যাম্পাস অ্যান্ড দ্য কর্পোরেট, সেটা সবসময় মেনটেন করা হয়। রাইট, একটা কর্পোরেট অ্যাটমসফিয়ারও বোধহয় স্টুডেন্টরা এখানে পেয়ে যাচ্ছে। কর্পোরেট অ্যাটমসফিয়ার যে সবসময় পাওয়া যায় তা নয়, বা একটা আইডিয়া পাচ্ছে কিভাবে। কিন্তু আমরা এখন যেটা করছি, আমরা আমাদের প্রত্যেকটা প্রোগ্রামের সঙ্গে একটা কিছু যোগ করছি যেটা কর্পোরেট। ফর এক্সাম্পল, আমাদের অ্যালায়েড হেলথের প্রোগ্রাম আছে, এবারে আমরা তার সঙ্গে যোগ করে দিয়েছি একটা লম্বা অনেকগুলো সেক্টর, যেখানে ব্লাড টেস্ট হয়, এক্স রে হয় থেকে আরম্ভ করে সবকটা জিনিস হয়, এবং সেটা যখন হয় তখন ছাত্ররা সেটা দেখে। ফলে ওদের প্র্যাকটিক্যালটা কিন্তু প্রত্যেক দিন হচ্ছে। আমাদের নিজস্ব ক্লিনিক আছে সো টু সে, এবং তার জন্য আমাদের লাইসেন্স আছে। আমাদের ফর এক্সাম্পল মাল্টিমিডিয়াতে আমরা যেমন শেখাই, তেমনি আবার ফিল্ম তৈরি করাই, 2D অ্যানিমেশন করাই, যেগুলো আমরা বাজারে কমার্শিয়ালি চেষ্টা করি বিক্রি করতে। স্টুডেন্টদের কাজটাই স্টুডেন্টরা, ফ্যাকাল্টিরা মিলে করে, কিন্তু বিক্রি করতে চেষ্টা করি যাতে স্টুডেন্টরা বোঝে বাজার কি চাইছে। প্লাস আমাদের নিজস্ব একটা সফটওয়্যার কোম্পানি আছে ব্রেনওয়্যার গ্রুপের, যার নাম হচ্ছে ওয়েবগুরু নাম। ওয়েবগুরু, ওয়েবগুরুতে আমাদের যারা কম্পিউটার সায়েন্সের ছেলেমেয়েরা আছে তারা এসে প্র্যাকটিক্যাল ট্রেনিং নেয়, কারণ সারা পৃথিবীর প্রজেক্টস আমরা পাচ্ছি, সেই প্রজেক্টসগুলোতেই ওদের দেয়া হয় প্র্যাকটিক্যাল করার জন্য। কাজেই যদি দেখা যায় তাহলে সিলেবাস থেকে শুরু করে, টাইম থেকে শুরু করে, প্র্যাকটিক্যাল থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে আমরা দেখি। এবং আমার সত্যি কথা বলতে কি, আমি বাইরে খুব একটা ঘুরিই না, আমার কোনো সোশ্যাল লাইফ নেই, আমি এদিক ওদিক পিআর করেও বেড়াই না, আমি সমস্ত সময়টাই ইউনিভার্সিটিতে থাকি। কাজে এই কারণে এটা আমার সন্তানের মতো। ফলে আমি নিজেও দেখি যে আমরা অ্যাকচুয়ালি সুবিচার করছি কিনা। একদমই। আমরা এবার যে প্রশ্নটা না করলেই নয়, ভবিষ্যৎ। আমরা জানি 90 সাল থেকে আপনারা এত দূর এসছেন, এবার এখান থেকে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? মানে ব্রেনওয়্যার ইউনিভার্সিটিকে আপনি চ্যান্সেলর হিসেবে কোথায় দেখছেন, ভবিষ্যতে কোথায় নিয়ে যেতে চান, আপনার পরিকল্পনাটা? দেখুন, ভবিষ্যৎটা প্রেডিক্ট করা খুব ডিফিকাল্ট, লোকে বলে বটে, কিন্তু একটা জিনিস আমরা বুঝতে পারছি, সেটা হচ্ছে যে কম্পিউটার সায়েন্স এই ব্যাপারটা পুরোপুরি পাল্টে যাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার ফলে, এবং সেটা সমস্ত জায়গাতেই টাচ করছে, হসপিটাল ম্যানেজমেন্টে টাচ করছে, সাইবার সিকিউরিটি থেকে আরম্ভ করে সব কিছুতে। ফলে আমাদের যেটা করতে হবে, যত দিন যাবে তত কর্পোরেটের সঙ্গে আমাদের ক্লোজে আসতে হবে, এবং তত বেশি করে জানতে হবে যে ওরা কি চাইছে, কিভাবে টেকনোলজির পরিবর্তন হচ্ছে। এইটা একটা বিরাট জায়গা। দ্বিতীয় যে জায়গাটা আমার ফিউচার প্ল্যানে রয়েছে, সেটা হচ্ছে রিসার্চ। একটা ইউনিভার্সিটির পড়ানো ছাড়াও রিসার্চটা একটা খুব বড় জায়গা। এবছরে আমাদের প্ল্যান আছে 1500 পেপার আমরা পাবলিশ করব, উইচ ইজ এ হিউজ নাম্বার। এইটাকে কতটা বাড়ানো যায়, কিভাবে রিসার্চটাকে আরও ভালোভাবে করা যায়, পিএইচডি প্রোগ্রামটাকে আরও কিভাবে স্ট্রং করা যায়, এইগুলো আমাদের ভবিষ্যতের পরিকল্পনা। কিন্তু ভবিষ্যৎ বলতে আমি আগামী 3-4 বছর বলছি, 10 বছরের প্ল্যান ওইভাবে করা যায় না।